সাথে আছি আমি মিথিলা ফারজানা এবং আমি জ্যোতি জয়নুদ্দিন। বলে রাখি যে এই যে ২৫ বছর পর আরো একবার আমাদের কবিতা পড়তে ইচ্ছে হলো, সেই 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 ইচ্ছেটা নিয়েই আসলে আপনাদের সাথে একটু কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করছিলাম। এবং আরেকটু বলে রাখলাম যে একেবারেই প্রস্তুত নই, একেবারেই, এবং আমরা বহুদিন ধরে চর্চার মধ্যে নেই, কিন্তু কবিতার প্রতি ভালোবাসাটা ছাড়া আবৃত্তির কোনো ব্যাকরণই আসলে আর চর্চার মধ্যে নেই। এটা অবশ্য তারপর মনের মধ্যে থাকলে যেটা হয়, সে সময় তো ২৫ বছর আগে আসলে এটা আমরা বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝতে পারছি। সেই সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা কবিতা পড়তাম। কামরুল হাসান মঞ্জু ছিল আমাদের সাথে, শফিক করিম ছিল, হাসান আরিফ ছিল, তাপসদা ছিল, মুন্নি সাহা ছিল। সবাই আমরা খুব আনন্দ করে কবিতা পড়তাম। আবার ওই সময়টায় অনেক আন্দোলন ছিল, সেটার সাথে সম্পৃক্ত হতাম। একটা মনের ভেতরে ওই জিনিসটা রয়ে গেছে। না, একটা জিনিস বোধহয় আমাদের বলেই নেওয়া উচিত জ্যোতি, সেটা হলো যে সেই সময় আবৃত্তি কিন্তু খুব জনপ্রিয় একটি শিল্প মাধ্যম ছিল এবং কবিতা উৎসবে নিয়মিত হাজার হাজার লোক হতো, কবিতা আবৃত্তি শোনার জন্য হাজার হাজার লোক হতো। বিভিন্ন জেলায় জেলায় গিয়ে আমরা যে আবৃত্তির দলটি করতাম, সরিত আবৃত্তি চক্র, সেই দলটি আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে অনুষ্ঠান করেছি। সেখানে বহু মানুষ তাদের ভালোবাসার কথা জানিয়েছেন। তাদের যেমন জয়ন্ত চট্টোপাধ্যায় ওই সময় প্রচুর অনুষ্ঠান করত, কামরুল হাসান মঞ্জু প্রচুর অনুষ্ঠান করত। এখন কিন্তু সেরকম অনুষ্ঠান দেখি না। আমি জানি না কবিতা থেকে দূরে সরে যাচ্ছে কিনা মানুষ, কিন্তু এটা কাছে আসলে মানুষগুলো অনেক, আমার মনে হয় এনভায়রনমেন্টটা অনেক সুন্দর হতো, অনেক ভালো হতো। বেশি কথা বলা হয়ে যাচ্ছে কিনা জ্যোতি, আমার মনে হয় যে আমরা কবিতা শুরু করি, একটু ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন সেই প্রত্যাশা করছি। যদিও আজকে ২৬শে বৈশাখ, অনেকে হয়তো আশা করছেন যে রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করব, কিন্তু যেটি বলছিলাম যে একেবারেই প্রস্তুত হয়ে খুব একটা করা না যেহেতু অনুষ্ঠানটি, সেই জন্য মানে যা কিছুই আসলে করছি সেটি হচ্ছে মাঝে মাঝে যেগুলো পড়া ছিল, একটু মনে ছিল, সেই কবিতাগুলোই পড়বার চেষ্টা করছি। আজকে রবীন্দ্রনাথ অনুপস্থিত থাকছেন, মনের মধ্যে আছেন সারাক্ষণ তিনি। আর একটা কথা একটু বলে রাখা দরকার যে আমরা আসলে খুব কৃতজ্ঞ কবিতার প্রতি, আমরা ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ, কারণ মানুষের তো আসলে তার সঙ্গীকে খুঁজে পেতে হয়, তার তার যে মানুষটি আছেন তাকে আসলে খুঁজে বের করতে হয়। আমরা নিজেদেরকে খুঁজে পেয়েছিলাম কবিতার মধ্যে, আবৃত্তির মধ্যে, এবং সেই জন্য আমরা বিশেষভাবে সেই কবিতার মধ্যে দিয়ে, এবং বিশেষভাবে আমাদের বন্ধুদের প্রতি, কবিতার বন্ধুদের প্রতি, আমাদের এই আবৃত্তি, এই শিল্পর প্রতি ভালোবাসাকে আমরা খুব বড় করে দেখি। মনে হয় যে জীবনানন্দ দাশ একটা পড়ি। জীবনানন্দ দাশকে খুবই ভালোবাসি আমরা সবাই। তাহলে জীবনানন্দ দাশ দিয়ে এবং ওস্তাদকে দিয়ে শুনবো সেটা। রবীন্দ্রনাথের পরে যদি বাংলা কবিতায় কোন ওস্তাদ থেকেই থাকেন তিনি জীবনানন্দ দাশ নিশ্চিত হবে। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের মধ্যে হয়তো মাথার উপরে মশারি নেই আমার। সাতি তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে। কাল এমন চমৎকার রাত ছিল, সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল। আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি। অন্ধকার রাতে অসত্যের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল,
যে নক্ষত্রের আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, কাল তারাও জানলার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এসেছে। যে রূপসীদের আমি এশিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূর আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষাতে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, যেন মৃত্যুকে দলিত করবার জন্য, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি, কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল। আর উত্তুঙ্গ বাতাস এসেছে আমার জানলার ভিতর দিয়ে সাঁই সাঁই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিৎ প্রান্তরের অজস্র জেব্রার মতো। হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে, দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে, মিলনোন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল সজীব বিরাট রোমশ উচ্ছ্বাসে, জীবনের দুর্দান্ত নীল মত্ততায়। আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল, নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে। একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো। কবিতাটার নাম ছিল হাওয়ার রাত, জীবনানন্দ দাশ। কেমন লাগলো? কেমন লাগলো সেটা হয়তো আমাদের কমেন্টে বোঝা যাবে। আমি একটু বলে রাখছি যে কবিতাগুলোর খুব বেশি ভূমিকা দিতে চাচ্ছি না, হয়তো তাতে দীর্ঘ হয়ে যেতে পারে পুরো অনুষ্ঠানটি, কিন্তু যেমনটি বলছিলাম যে খুব জনপ্রিয় কিছু কবিতার মধ্যে থেকেও বেছে নিয়েছি, কিছু অজনপ্রিয় কবিতার মধ্যে থেকেও বেছে নিয়েছি। স্বল্পশ্রুত, বেশি আবৃত্তি হয়নি এমন কিছু কবিতাও রয়েছে। তবে সুভাষ মুখোপাধ্যায় আমরা যখন আবৃত্তি করতাম সেই সময়টা সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় তারা ভীষণ জনপ্রিয় কবি এবং তাদের কবিতা ছাড়া আবৃত্তির কোনো অনুষ্ঠান হয় না বললেই চলে। জ্যোতি সাধারণত একটু অতিমাত্রায় পোয়েটিক যেসব কবিতা আছে সেসব পড়তে ভালোবাসে, আর আমি একটু সংলাপধর্মী যেসব কবিতা সেসব পড়তে একটু বেশি ভালোবাসি। সেটা বোধহয় আমাদের একটু শক্তির জায়গাও জ্যোতি, মানে তোমার মনে হয় যেন কবিতাগুলো ও খুব ভালো পড়ে। এখন আমি যেমন ইমোশনের মধ্যে ঢুকে যাই, আমার ঠিক কবিতা আবৃত্তি শব্দটা আমার পছন্দ না, আমার মনে হয় কবিতা পাঠ। একটা খুব জনপ্রিয় কবিতা ছিল সুভাষ মুখোপাধ্যায়ের মেজাজ, এবং কিছুটা বলা যায় যে মেয়েদের, নারীদেরকে নিয়ে লেখা কবিতার মধ্যে বেশ কয়েকটি কবিতার মধ্যে একটি কবিতা যেটি বেশ পড়া হতো একটা সময়, পড়ছি, দেখা যাক। থলের ভেতর হাত ঝেঁকে শাশুড়ি বিড়বিড় করে মালা জপছেন। বউ গট 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 করে হেঁটে গেল। আওয়াজটা বেয়াড়া, রোজকার আটপৌরে নয়, যেন বাড়িতে ফিরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো। বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তেই শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমর ঝম, ঘনর ঘন, ক্যাঁচ ঘিসঘিস, ক্যাঁচর ক্যাঁচর শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তা তো ঝাঁক দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলের ভেতর 5টা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মিনসের আক্কেলও বলিহারি, কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুরবালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না?
বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল, হ্যাঁ দিয়েছিল, গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না। এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলের ভেতর হাত ঢুকিয়ে এই সময় কে যেন তিনি লুকোচ্ছেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুরপো ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনকালি মাখাতো। কেন? অসুখ করে পড়লে কি হয়? ডঙ্গি আর বলেছে কাকে? হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গট 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 করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা বলুন। গলার স্বরটা ঠিক কাঁচা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎ এই দেওয়া এলো থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোঁটার পর এদিক মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভূষুণ্ডি কালো নয়। বালতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো। শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলের মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোঁড় ওফোঁড় হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা, মা কান খাড়া করলেন। বলছে, দেখো ঠিক আমার মতন কালো হবে। এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ওমা, বৌমা বেশ ডগমগ হয়ে বলছে। কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। কিছু মানুষ শুনছেন বোধহয়, এখনো শুনছেন। এরপর জয় গোস্বামী যেতে চাচ্ছ কিনা? জয় গোস্বামীর একটা কবিতা পড়ব। কবিতাটার নাম মেঘ বলতে আপত্তি কি। কবিতাটা পড়ার আগে আমার সে সময় একজনের কথা আমার খুব মনে পড়ছে, কামরুল হাসান মঞ্জু, যে আজকে আমাদের মাঝে নেই। তার অনেক প্রভাব ছিল সে সময় আমাদের উপরে, সে কবিতা শিক্ষাত। তাকে আমরা খুব মিস করি। তার প্রতি সম্মান রেখে তাকে ট্রিবিউট দিয়ে আমি কবিতাটা পড়ছি। কবিতাটা হচ্ছে মেঘ বলতে আপত্তি কি, জয় গোস্বামী। মেঘ বলতে আপত্তি কি, বেশ বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার তখন 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়। এই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার তখন 14, মেঘের 16-17 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত গুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে ঝাঁপিয়ে নিত গুটির দিক ভুল। এই এখানে না ওখানে, এইটা না ওইটা, ছাপিয়ে পড়ে ছিনিয়ে নিত গুটির বাক্সটা।
গুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ে মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্তেশ কাক, কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জলতপুরে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে, বলল কেমন তোমায়, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই, স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। বন্ধুরা অনেকে বলছেন যে সাউন্ডটা কম আসছে। আমি চেষ্টা করছি, আমি জানিয়ে দিয়েছি যারা এটি হয়তো ঠিক করতে পারেন যে সাউন্ডটা যদি আর একটু ভালো হয়। আমি জানি না সাউন্ডটা কি ভালো হয়েছে কিনা, আপনারা নিশ্চয়ই লিখে জানাবেন। সকলেই জানাচ্ছেন যে সাউন্ডটা ভালো, অনেকে অবশ্য ভালোও বলছেন, ঠিক বুঝতে পারছি না সাউন্ডটা এখন ভালো কিনা। না আরেকটু মাইক্রোফোনের থেকে সাথে না, আমার মনে হয় যে সেটি হয়তো বাড়িয়ে দেওয়া সম্ভব। যারা দেখছেন সাউন্ড নাই বলছেন অনেকে, কিন্তু অনেকে আবার শুনতেও পাচ্ছেন, অনেকে বলছেন ভালো সাউন্ড। প্লিজ, আমি জানি না ঠিক মাইক্রোফোনটি কি, হ্যাঁ মাইক্রোফোনটি কি ঠিক আছে কিনা। এখন 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 হয়তো ভালো, জানি না, না হয়নি, একটু কম লাগছে, সবাই বলছে একটু কম লাগছে। আরো কি বাড়তে হবে? সাউন্ডটা কি আর একটু বাড়ানো সম্ভব? আমাদের সাথে যারা আমাদেরকে সাহায্য করছেন তাদের নাম না বললে তো আসলে অনুষ্ঠান শেষ হবে না। আমার সাথে সম্পূর্ণরূপে সাহায্য করছেন আমার সহকর্মী এবং আমাদের 71 টেলিভিশনের হেড অফ ব্রডকাস্ট তৌফিক রহমান। এবং তৌফিক ভাই জানেন না, জানি না। আচ্ছা, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাউন্ডটা একটু কাছে নিয়ে, মাইক্রোফোনটা আমরা হাতে নিয়েও পড়তে পারি, যদি হাতে নিয়ে পড়লে আর একটু ভালো হয়। এখন কি ঠিক আছে? এখন কি সাউন্ডটা ভালো হচ্ছে? আমাকে হয়তো তৌফিক ভাই বলতে পারবে সাউন্ডটা এখন এখন আরো বেশি শোনাচ্ছে কিনা। হেডফোন দিলে বোধহয় ভালো হবে, হেডফোন বা স্পিকার দিয়ে যদি শোনেন তাহলে। এখন ভালো শুনছি, এখন সকলে বলছেন। তাহলে আমরা হাতে মাইক্রোফোনটা নিয়েই না হয় পড়ি। আমি পরের কবিতাটাতে যাই। পরের কবিতা, যার কবিতা পড়ছি তিনি বাংলাদেশের কবি, এবং তার কবিতা আমার মনে হয় যে একটু স্বল্পশ্রুতই হবে আপনাদের কাছে। ইরাজ আহমেদ, ইরাজ আহমেদের বৃষ্টি আমাকে নেয়নি অন্তরা পড়ছি। ভীষণ মুখচোড়া, লুকিয়ে থাকা কবি, একেবারে কবি বলতে আমরা মানে বইপত্রে যেরকম পড়ি। ইরাজ ভাই আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের ভীষণ ভালোবাসেন এবং আমরাও খুব পছন্দ করি, ভালোবাসি। আসলে আমরা তো জীবনানন্দ, তারপর আবুল হাসান, এদের কবিতা পড়ে পড়ে বড় হয়েছে। তারপর তো আর সেই ঘরানার কবি আমি কম দেখি আর কি। ইরাজ ভাইয়ের মাঝে আমি সেই আর কি আবুল হাসানের ছায়া দেখতে পাই, এই জন্য ভালো লাগে আর কি তার কবিতা পড়তে, ভেতরের কবি আর কি। আমার মনে হয় যারা শোনেননি ইরাজ ভাইকে তারা হয়তো আজকে শুনতে পারেন এবং তারা হয়তো নতুন করে এই কবিকে আবিষ্কার করতে পারেন। জানি না কতখানি পড়তে পারবো, ভীষণ আত্মনিমগ্নতার কবিতা, হয়তো পুরোটা পড়তে পারবো কিনা ভালোভাবে সেটা জানি না। শুনে দেখুন আপনারাও। বৃষ্টি আমাকে নেয়নি অন্তরা, 8 দিয়ে ভাগ করে ফেলে রেখে গেছে অসহায় ভাগশেষ। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে ভালোবাসা যায় না অন্তরা, চুলে লক্ষ্মী বিলাস তেলের ঘ্রাণ থেকে যায়।
আমি পাগল হয়ে যাওয়ার বছরে ক্যালেন্ডার থেকে ঝরে পড়েছিল সমস্ত তারিখ। ওরা আমার ক্রমশ হলুদ হয়ে আসা নখ তুলে ফেলেছিল, কেটে নিয়েছিল সব চুল। মাথার ভিতরে নিষ্ঠুর সমুদ্র জেনে গেছে আমি পুরনো জানালা নই, অব্যবহৃত চশমার খাপ নই, নাটকের অবিরাম সংলাপ নই। অন্তরা, আমি অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে শুধু শোক বই, আয়োজনে আগুনের কাঠ। বৃষ্টি আমাকে নেয়নি অন্তরা, ফেলে গেছে শূন্য চেয়ার, টেবিলের ভিড়ে একা। এখন দুজনে মিলে একটা কবিতা, সেটা খুব পরিচিত কবিতা। এটা একটু বলে রাখা দরকার যে আমরা দীর্ঘ সময়ে একসাথে কবিতা পড়েছি এবং আমাদের জার্নিটা, আমাদের যাত্রাটা অনেক লম্বা, কিন্তু আমি এবং জ্যোতি কোনোদিন একসাথে ডুয়েট করিনি আনুষ্ঠানিকভাবে। এবং আনুষ্ঠানিকভাবে এই প্রথম আমাদের আসলে একসাথে কবিতা পড়া, ডুয়েট পড়া আর কি, একসাথে কবিতা পড়া ভুল, ডুয়েট পড়া। একসাথে অনেক কবিতা পড়েছি, কিন্তু ডুয়েট কবিতা এই প্রথম আমরা দুজন পড়ছি। মানে আবার বলছি যে সবই প্রচেষ্টা। আহসান হাবিবের খুব জনপ্রিয় কবিতা ডুয়েট, এবং এটি দিয়ে আমাদের গাউসুল আলম শাওন ভাই যদি এই অনুষ্ঠানটা দেখে থাকেন তাহলে জানবেন যে উনি একটা নাটকও লিখে ফেলেছিলেন এই একটি কবিতার ছোট্ট কয়েকটা ছত্রের উপর নির্ভর করে। যারা টেলিভিশনে নিয়মিত নাটক দেখেন তারা হয়তো বুঝতে পারবেন ভীষণ রকমের একটা নাটকীয় কবিতা। সেই সময় নাটকীয় কবিতার একটা চল ছিল জ্যোতি, ডায়লগ ফর্মে একেবারেই সংলাপ কয়েকটি। এবং আহসান হাবিবের খুব বিখ্যাত কবিতা, যেখানেই ডুয়েট কবিতা পড়া হয় সেখানেই আসলে এই কবিতাটা পড়া হয়। দোতলায় ল্যান্ডিং, মুখোমুখি ফ্ল্যাট, একজন সিঁড়িতে একজন দরজায়, এই পুরোটাই আসলে কবিতার নাম। অনেকে ভুল করতে পারেন। পড়ছি। আপনারা যাচ্ছেন বুঝি? চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব। বছর দুয়েক হলো, তাই নয়? তারও বেশি। আপনার নাম শানু, ভালো নাম? শাহানা। আপনার? মাবু। জানি। মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন। কে বলেছে? আপনার অনার্স ফাইনাল, তাই নয়? এবার ফাইনাল। ফিজিক্সে অনার্স। কি আশ্চর্য, আপনি কেন ছাড়লেন হঠাৎ? মা চান না, মানে ছেলেদের সঙ্গে বসে। সে যাগ্গে, পা সেরেছে? কি করে জানলেন? এই আর কি, সেরে গেছে। ও কিছু না, প্যাসেজটা পিছলে ছিল, মানে। সত্যি নয়, উঁচু থেকে পড়ে গিয়ে। ধ্যাত, খাবার টেবিলে রোজ মাকে অত জ্বালানো কি ভালো? মা বলেছে? শুনতে পাই। বছর দুয়েক হলো, তাই নয়? তারও বেশি। আপনার টবের গাছে ফুল এসেছে? নেবেন? না থাক, রিকশা এলো, মা এলেন, যাই। যাই। আপনি সন্ধ্যাবেলা ওভাবে পড়বেন না, চোখ যাবে। যাই। হলুদ শার্টের মাঝখানের বোতাম নেই, লাগিয়ে নেবেন। যাই। যান, আপনার মা আসছেন, মা ডাকছেন। যাই। ছোট্ট কবিতা। ছোট্ট কবিতা, এবং যেটি বলছিলাম যে এই প্রথম আসলে কোনো প্রেমের কথা নেই কবিতাটায়, একটা প্রেম আছে। হ্যাঁ, যেটা কেমন জানি একটা প্রেমের কথা নেই এবং কখনো পরিচয় হয়নি দুজনের, প্রথম পরিচয়, কিন্তু বোঝা যায় যে কোথাও একটা প্রেম আছে, যেটা খুব মানে যেটা না থাকলে জীবন আসলে শেষ, আমার কাছে মনে হয়। এবার বোধহয় আমার পড়ার কথা। আরেকটা জিনিস বলি যে মঞ্জু ভাইয়ের কথাই বারবার চলে আসছে, এবং মঞ্জু ভাইয়ের কবিতার মধ্যে বেশ কিছু কবিতা ছিল, সেই সময় আসলে বেশ কিছু কবিতাই ছিল যেগুলো বেশ কয়েকটি আদিবাসী ভাষায়
লিখিত কবিতা ছিল, এবং অনেকগুলো কবিতাই রয়েছে যেগুলোর কথা মনে পড়ছে, যেগুলো সাঁওতালি ভাষায় লেখা ছিল। চা বাগানের শ্রমিকরা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় ছিল, যদি তোমার মনে আছে নিশ্চয়ই। এবং সেখানে মঞ্জু ভাই খুব নাটক আর কি, কবিতাটা ঠিক এটা চাইতো না যে মোটা গলা করে কবিতা পড়া হবে, কবিতাটার ভেতরে কি ইনফরমেশন আছে, কি আবেগ আছে, এটা সবসময় আমাদেরকে তুলে আনতে বলতো। সেটা আমার কাছে এই জন্য কবিতা আবৃত্তি শব্দটা ঠিক পছন্দ হয় না, মনে হয় কবিতা পাঠ, আমি কবিরকে প্রেজেন্ট করছি অথবা আমার জীবন দিয়ে কবিতাটাকে বুঝছি, বুঝে ওটা কিছু বলার চেষ্টা করছি আর কি, আমার কাছে এরকম মনে হয় আর কি। এবং ওই আঞ্চলিক ভাষার কবিতাগুলোও খুব ডায়লগ ফর্মে করতে বলতো। মিথিলা এটা আমার পছন্দের কবিতা, মিথিলা এখন এবং আরেকটি বিষয় বলে রাখা দরকার, আসলে সেই সময় মানে 90-এর দশক বা 90 দশকের শেষের দিকটা একেবারে উত্তাল সময়। সেই সময় সবাই দ্রোহের কথা বলতেন, বিপ্লবের কথা বলতেন, প্রেমের মধ্যেও তখন একটা দ্রোহের, তাই না, সবসময় কবিতার মধ্যে একটা বিপ্লব, একটা দ্রোহ, এইটি থাকতো কম বেশি। নিপীড়িত মানুষের কথা, শোষিত মানুষের কথা, সেটি আসলে বারবার ঘুরে ঘুরে আসতো। এবং যে কবিতাটা বলছি সেটি শরৎ কুমার মুখোপাধ্যায়ের এবং বঙ্গভূম কবিতা, খুব জনপ্রিয় কবিতা, প্রচুর পড়া হয়েছে সেই সময়। যেমনটি বলছিলাম, আজকে এখন যারা পাঠক তারা হয়তো অনেকে চেনেন না, কিন্তু সেই সময়ে বলছি আমি, যেটি 2000 সাল শুরু হয়নি যখন, 90-এর শেষের দিকটা, ভীষণ ভীষণ পড়া হয়েছে এই কবিতাগুলো। এবং প্রত্যেকটি আবৃত্তির অনুষ্ঠানে এই কবিতাগুলো তখন দর্শকও অনুরোধ করতেন প্রচুর। সেটি মাথায় রেখে পড়ছি। এবং কবিতাটির নাম আবারও বলছি, বঙ্গভূমি নয় কিন্তু, যেহেতু এটি সাঁওতালি ভাষায় লেখা এবং শরৎ কুমার মুখোপাধ্যায়ের লেখা। তেমন দিন কবে আসবে, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কি দেশ গা, লদি ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলোন খিলখিল 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 করে হাসে। আন্তর্জামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবেন, তোমার মনে লাই কতবার ইচো এদিকে, তোমার মনে লাই কত পূজা লিচো, ই হলো বঙ্গভূম, বান হয়েছিল, ওরা বাঁধ বাঁধলো, লাদি শুকাই ছিল, এখন কেনাল হয়েছে, বছরে 3-3 বার ধান উঠে, দেখ কেনে নতুন দালান হয়েছে কত, ওদের আর কষ্ট লাই। বিকালের সোনার পাড়া লোহর ওই শুন, টিক 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 করে শব্দ ওঠে, বল দিনি ও কিসের শব্দ? কি জানি। মা লক্ষ্মী অবাক হই তাকান, মানুষ এখন কাজ করি ফিরছে, শিশুরা পড়া করি ফিরছে, ও মুড়ি খাওয়ার শব্দ বুটে, দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। হায় তেমন দিন কবে আসবে, কবে আসবে, দুধ পাবে, পেট ভরে মুড়ি পাবে পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে, কবে আসবে। এবার পরপর দুটা ছোট ছোট কবিতা পড়বো আমি। প্রথমটা অভাবী মানুষ আমি, ইরাজ আহমেদ। দ্বিতীয়টা আবুল হাসানের একলা বাতাস।
হতেই তো পারে আমি খুব অভাবী মানুষ, হাত খালি, সারা গায়ে ধুলো, ঝুরঝুর করে ঝরে পড়ছি তোমাদের সন্ধ্যায়। এমন তো হতেই পারে পালানোর পথ খুঁজে নিতে দেরি হয়ে গেছে, আমাকে আটকে রেখেছে অবেলার তরকারি আর বাসি ভাত। হতেই তো পারে কেউ ভালোবাসেনি আমাকে, একদিন রেলগাড়ি থেকে খামোখাই উড়ে এসে কান্না পড়েছে চোখে। হতেই তো পারে আমি নাম ভুলে গেছি, ভুলে গেছি শরীরে থাকা বিচ্ছিন্ন জন্মদাগ। হতেই তো পারে খুব অভাবী মানুষ আমি, ঠোঁট পুড়ে গেছে বর্বর নেশায়, গড়িয়ে পড়েছি শহরের আত্মা থেকে আগুনের ফোঁটার মতন। আমাকে ঘুমাতে দিয়েছে মেয়েদের কেটে ফেলা চুল আর ক্লান্ত পথচারী পারাপার। হতেও তো পারে আমি খুব অভাবী মানুষ, ভেঙে গিয়ে ছড়িয়ে পড়েছি অর্থহীনতার মতো। এরপর আবুল হাসানের একলা বাতাস। নখের ভিতর নষ্ট ময়লা, চোখের ভিতর প্রেম, চুলের কাছে ফেরার বাতাস দেখেই শুধালেম। এখন তুমি কোথায় যাবে, কোন আঘাটার জল ঘাটাবে, কোন আগুনের স্পর্শ নেবে, রক্তে কি প্রবলেম? হঠাৎ তাহার ছায়ায় আমি যেদিক তাকালেম, তাহার শরীর মারিয়ে দিয়ে দিগন্তে দুই চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আমি আমাকে শুধালেম, এখন তুমি কোথায় যাবে, কোন আঘাটার জল ঘোলাবে, কোন আগুনের স্পর্শ নেবে, রক্তে কি প্রবলেম? হায়, রক্তে কি প্রবলেম? একটু বলে রাখি যে প্রচুর অনুরোধ আসছে শক্তি চট্টোপাধ্যায়, তারাপদ রায়, অনুরোধ আসছে আবুল হাসান পড়লো এই মাত্র জ্যোতি। অসংখ্য ভালো ভালো কবি আমাদের বাংলা ভাষায়, এবং তাদের সকলকেই পড়তে চাই। শক্তি চট্টোপাধ্যায় নামটা বেশ কয়েকবার এসছে, এবং শঙ্খ ঘোষের পরে যদি সুযোগ হয় শক্তি চট্টোপাধ্যায় পড়ব। অনেক প্রিয় কবি আমার শক্তি চট্টোপাধ্যায়। শক্তি, শঙ্খ, সুনীল, তাদের সকলকে বাদ দিয়ে অনুষ্ঠান করা আসলে খুব কঠিন। কেমন জানি কবি, খুব কঠিন। এরপর শঙ্খ ঘোষ, আমি জানি না কে লিখছেন, যাই হোক, কিন্তু আসলে আবারও বলছি যে যদি খুব তৈরি করা কবিতা থাকতো তাহলে হয়তো নিঃসন্দেহে নির্ভয়ে পড়ে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু বহু বহু বছর পর আনুষ্ঠানিকভাবে একটা পড়ার চেষ্টা করছি, আসলে খুব কঠিন এখন যেই কবিতাগুলো তৈরি নেই সেগুলোকে পড়ার চেষ্টা করা। শক্তির নিশ্চয়ই শোনাবো পরে, নিশ্চয়ই, যদি মনে হয় যে হ্যাঁ লোকে বিরক্ত হচ্ছেন না তাহলে হয়তো আমরা একসময় আবার চেষ্টা করতে পারি। খুব পছন্দের কবিতা এবং খুব বহুশ্রুত কবিতা, এবং আমার মনে হয় যে কবি সম্পর্কে একটু বলা দরকার। নাজিম হিকমতের কবিতার আসলে অনুবাদ হয় বলে আমাদের মনে হয় না। কবিতার অনুবাদ করতে গেলে সেটি আসলে কবিতাটিকে হারিয়ে ফেলা হয়, তাই কবিতার ভাব নিয়ে আরেকটি কবিতা লিখতে হয়, এবং সেই কাজটি করেছিলেন সুভাষ মুখোপাধ্যায় আমি জেলে যাবার পর। নাজিম হিকমত তুরস্কের কবি, এবং আসলে ওই সময়টা সেই 60-এর দশক কিংবা 50-এর দশক, ওই সময় নাজিম হিকমত একটু বাম ঘরানার কবি ছিল, যার জন্য তার লেখার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে, অনেক দিন জেলে থাকতে হয়েছে, সে পালিয়ে গিয়েছিল, আবার দেশে ফিরেছে, ওখানে আবার লিখতে গেলে আবার তাকে অ্যারেস্ট করেছে, বহুদিন ছিল জেলে, তারপর বের হয়ে এই কবিতাটা লেখা। আমাদের সময় খুব পড়া হতো, ইভেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা খুব পড়তাম এই কবিতাটা।
আমাকে আমি অনেকে জেলে বলেছেন, আমি একটু এখানে একটা আত্মপক্ষ সমর্থন করি। আমাকে অনেকে বলেছেন যে এই কবিতাগুলো, নাজিম হিকমতের বেশিরভাগ কবিতার মধ্যে খুব জনপ্রিয় একটি কবিতা হচ্ছে জেলখানার চিঠি এবং আমি জেলে যাবার পর। মানে সবসময় পুরুষ আবৃত্তিকাররা পড়েন এই কবিতা দুটো বেশিরভাগ সময়, আমি কখনো নারী কণ্ঠে শুনিনি। তো আমরা যখন বন্ধুরা পড়ছিলাম, আমাদের কবিতার বন্ধুরাই, নাম ধরেই বলি, হাসান আরিফ ভাই বলছিলেন যে এটি তো আসলে ছেলেদের কবিতা। আমার যেটি যুক্তি ছিল যে এই কবিতাটি লেখা হয়েছে বা এই চিঠিগুলো লেখা হয়েছে কবির স্ত্রীর উদ্দেশ্যে, কবি লিখেছেন এবং কবির স্ত্রী এটি পড়েছেন। তিনি এই চিঠির প্রাপক এবং তিনি এই চিঠির পাঠক। ফলে পাঠক যিনি, তার মতন করেই আসলে পত্রটি পড়বার কথা। আমার কাছে মনে হয় এই কবিতাটি আসলে মেয়েদের, নারীদেরই, এবং সেই যুক্তিতে আমাদের বন্ধুরা কনভিন্সড হয়েছিলেন, ঠিক আমাকে সমর্থন করেছিলেন। এবং আমার খুব প্রিয় কবিতা। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে যারা দু একজন জানতেন অনুষ্ঠানটি করব আমরা, তাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে জেলখানার চিঠি পড়ার অনুরোধ করেছিলেন। আমি তাদেরকে কথা দিয়েছি জেলখানার চিঠি পড়ব না, এটা অনেক দীর্ঘ কবিতা, কিন্তু আমি জেলে যাবার পর পড়ব। আমি জেলে যাবার পর পড়ছি। জেলে এলাম সেই কবে, তারপর গুনে গুনে সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। পৃথিবীকে যদি বলো, বলবে কিছুই নয়, অনুমাত্র কাল। আমি বলবো না, আমার জীবনের 10টা বছর। যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল, লিখে লিখে খইয়ে ফেলতে 1 সপ্তাহ লাগেনি। পেন্সিলকে জিজ্ঞেস করলে বলবে একটা গোটা জীবন। আমি বলবো এমন আর কি, মোটে তো একটি সপ্তাহ। যখন জেলে গেলাম, খুনের আসামি ওসমান কিছুকাল যেতেই ছাড়া পেল। তারপর চোরাই চালানের দায়ে ঘুরে এসে 6 মাস কয়েদ খাটলো, আবার খালাস হল। কাল তার চিঠি পেলাম, বিয়ে হয়েছে তার, এই বসন্তেই ছেলের মুখ দেখবে। আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল, আজ তারা 10 বছরের বালক। সেদিনকার রোগা ল্যাংপ্যাঙে ঘোড়ার বাচ্চাগুলো এখন রীতিমতো নিতম্বিনী। কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল, আজও তারা তেমনি শিশু। আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক, আর আমার বাড়ির লোকে এখন উঠে গেছে অচেনা রাস্তায়, সে বাড়ি আমি চোখেও দেখিনি। যে বছর আমি জেলে এসেছিলাম, রুটি ছিল তুলোর মতো সাদা, তারপর মাথা পিছু বরাদ্দের যুগ। এখানে এই জেলখানায় লোকগুলো মুঠি ভর রুটির জন্য হন্য হল। আজ আবার অবাধে কিনতে পারো, কিন্তু কালো বিস্বাদ সে রুটি। যে বছর আমি জেলে এলাম, দ্বিতীয় যুদ্ধের সবে শুরু। দাচাওয়ের শ্মশান চুল্লি তখনও জ্বলেনি, তখনও পারমাণবিক বোমা পড়েনি হিরোশিমায়। টুঁটি টিপে ধরা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল, তারপর সমাপ্ত সে অধ্যায়। এখন মার্কিন ডলারে শোনো তৃতীয় মহাযুদ্ধের বল। কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন। আর অন্ধকারের কিনার থেকে ফুটপাথে ভারী ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ। আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আমি বারংবার সেই একই কথা বলছি, জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণন, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে। কেবল তাদেরই জীবন কথা
মুখর আমার গানে, আর যা কিছু ধরো আমার জীবনের 10টা বছর, ওসব তো কথার কথা। আমরা মনে হয় অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। একদম অনেকক্ষণ যদি অনেকদিন পর কবিতা পড়ছি, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ আপনাদের কেমন লাগছে জানি না, আমার খুব ভালো লাগছে কবিতা পড়তে। না কিন্তু ভালো লাগলেও বেশিক্ষণ ভালো লাগানোটা ঠিক না, ভালো লাগানোটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়াটাই ঠিক। আমরা ভেবেছিলাম যে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন হয়তো অনুষ্ঠানটা আমরা করতে পারবো। আমার মনে হয় আরেকটু মাইক্রোফোনটা কাছে আনতে পারি। আমার মনে হয় 42 মিনিট প্রায় হয়ে গেছে এবং কয়টা বাজে একটু দেখতে চাই, 9:44, 45 মিনিটের কাছাকাছি, পুরোটা 45 মিনিট হয়নি। আমার মনে হয় যে এই কবিতাটা দিয়ে বোধহয় 45 মিনিট হয়ে যাবে। একটা ধন্যবাদ দিয়ে রাখি সবাইকে, যারা যারা আমাদেরকে এই অনুষ্ঠানটি করবার জন্য আয়োজন করেছেন এবং আয়োজনে সহায়তা করেছেন। একটু বলে রাখি যে একদমই নিজেরাই সবকিছু করবার চিন্তা ভাবনা ছিল, কিন্তু যখন মনে হলো যে একটু গল্প করলাম, কথা বললাম, তখন তৌফিক রহমান বললেন যে করবেনই যখন ভালো করে করবেন, একটা মাইক্রোফোন থাকুক, একটু ভালো আসুক, ছবিটা একটু ভালো আসুক। বাংলা ট্রিবিউনকে ফোন করলাম, জুলফিকার রাসেল ভাই বাংলা ট্রিবিউনের সম্পাদক, এবং বললাম যে কি করা যায়, রাসেল ভাই পড়ছি, একটু যদি বেশি মানুষ দেখে তাহলে ভালো লাগবে, নিজেদেরও ভালো লাগবে। সঙ্গে সঙ্গে বললেন যে ট্রিবিউনের সাথে করুন, তাহলে ট্রিবিউনেরও পাঠক যারা রয়েছেন, যারা নিয়মিত ট্রিবিউনে থাকেন, তারা নিশ্চয়ই আপনাদের কবিতা শুনতে পারবে এবং ভালো লাগবে আপনাদেরও আমাদেরও। এবং সেটার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলা ট্রিবিউনকে, বাংলা ট্রিবিউনেরও সকলে আমাদেরকে একদম শেষ মুহূর্তে এসে সহায়তা করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের কাছে আরেকবার পৌঁছানোর। আর যারা দেখছেন, যারা দেখলেন এতক্ষণ, শুনলেন এতক্ষণ, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। শেষ কবিতাটি পড়ছি, আর যেমনটি বললাম যে অসংখ্য অত্যন্ত গুণী, অত্যন্ত ভালো লাগা যারা রয়েছেন কবি, তারা রয়ে গেলেন, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য এবং তাদেরকে নিশ্চয়ই একসময় স্মরণ করতে পারবো আমরা অবশ্যই। এবং কবিতার যাত্রা শেষ হওয়ার নয়, কবিতার যাত্রা তো আসলে একেবারেই সবসময় চলমান। যে বন্ধুরা রয়েছে আমাদেরকে সবসময় উৎসাহ দেয়, সবসময় সাথে থাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্বরূপ আর টিনা সারাক্ষণ আমাদের কাছে কবিতা শুনতে চায়। স্বরূপ, টিনা, আসফিয়া আজিম এবং আমাদের যারা বন্ধুরা রয়েছেন, তারা সবাই যারা আমাদেরকে এই সহযোগিতা দিয়েছেন, সেটির জন্য অনেক অনেক ধন্যবাদ। শেষ করছি এবং শেষ কবিতাটি আবারও জয় গোস্বামীর। কবিতাটির নাম হচ্ছে হৃদি ভেসে যায় অলোকানন্দ জলে। দুজনে মিলে পড়ার চেষ্টা করছি। কাছে হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে। অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে। যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ, অতল করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল। ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকত। সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। শেষ ধন্যবাদটি আমাদের সন্তান অভয়রিদ্যকে শব্দ নিয়ন্ত্রণ এবং সঙ্গীত নিয়ন্ত্রণের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন,
সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি।